বসে বসে ভিডিও দেখছিলাম যে কী করা যায় রাত্রে ডিনারে। তো বৌদি দেখলাম সেই সময় ক্যামেরা নিয়ে এসে জিজ্ঞেস করলো আমাকে যে আজকের মেনু কী হতে চলেছে। তো ফ্রিজে ছিল মাটন, এখানে দেখছিলাম বিরিয়ানি। তো ভাবলাম কোনোদিন তো মাটন বিরিয়ানি রেসিপি আমি আজকে ট্রাই করিনি। তো চলো আজকে মাটন বিরিয়ানি রেসিপি শেয়ার করা যাক। তো প্রথমে এখানে আমি 400 গ্রাম চাল নিয়ে নিয়েছি আমাদের 4 জনের জন্য। তোমাদের বাড়িতে মেম্বার অনুযায়ী তোমরা চালটা নিয়ে নেবে। দেখছো কী চাল নিয়েছি? আমি দোকানে গিয়ে বলেছিলাম বিরিয়ানির চাল, এটা জানি না কী চাল বলে। আমি আবার চাল আর মাছ এই দুটো চিনতে পারি না। তো চলো, মা দেখলাম উনুন ধরিয়ে দিয়েছে আর ভাতের হাঁড়িতে গোটা জিরে, তেজপাতা, একটু তেল, একটু লবণ আর গোটা গরম মশলা দিয়ে চালটাকে দিয়ে দিলাম। ভাতটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, মা ততক্ষণ উনুনে জাল দিক। আর ওদিকে চলো মাটনটা আমি ম্যারিনেট করে নিই। মাটনটা ছিল এখানে 150 থেকে 200 গ্রাম মতো, 6 পিস মতো মাটন ছিল। তো প্রথমেই কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার তোমাদের কাছে যে কোনো গুঁড়ো মশলা থাকলে দিতে পারো। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বিরিয়ানি মশলা আর দিয়ে দিলাম একটু ভিনিগার। যেহেতু আমার কাছে লেবু ছিল না, সেই জন্য আমি এখানে ভিনিগার ইউজ করেছি। তারপর দিয়ে দিলাম 2 চামচ মতো পেস্ট করে রাখা আদা, আর এখানে ছিল লঙ্কা, টমেটো ও রসুনের পেস্ট। তো সব কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে দিয়ে দেওয়ার পরে অবশ্যই টক দইটা দিতে বলো না। টক দইটা দিলেই মাটনটা কিন্তু একদম সফট হবে। তবে আমি আজকের মাটনটা খুব বেশি সফট কিন্তু একদমই করব না, কারণ বিরিয়ানির মাটন বেশি সফট হয়ে গেলে খেতে একদমই গাইজ ভালো লাগবে না। তারপর এটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম বৌদির সাইড করে। আর এদিকে ভেজে নেবো হচ্ছে গিয়ে গোটা গোটা বড় বড় আলু। আচ্ছা, বিরিয়ানিতে কে কে তোমরা আলু খাওয়া মেন বেশি পছন্দ করো কমেন্ট করো তো। তো প্রথমেই তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, আর এখানে ঠিক বড় বড় সাইজের একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। তারপরে গোটা গোটা আলুগুলোকে এপিট ওপিট মোটামুটি ভালো মতো করেই ভেজে নেব। কিন্তু আলুর সাইজগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল, বা আমার বাড়ির সবারই পছন্দ হয়েছিল। 4 পিস 4 জনকার আলু দিয়েছিলাম গাইস। তো চলো আলুগুলোকে প্রথমে ভেজে একটা পাত্রে তুলে নিই। ওদিকে দেখছি ভাতটাও হয়ে গেছে, বৌদি একটু জুড়োতে দিয়ে দিচ্ছে, কারণ এই ভাত একটু ঝরঝরে না হলে গাইস একদমই ভালো লাগে না। তো বুঝতেই পারছো স্ট্রাকচার দেখে। আর এদিকে দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেছে অলমোস্ট। তারপর দিয়ে দিয়েছিলাম বেরেস্তা। বেরেস্তার জন্য একদম কুচি কুচি পেঁয়াজ আমি এখানে ইউজ করেছি, আর এর মধ্যে একটুখানি নুন দিয়ে ভেজে এটাকে সাইডে তুলে রেখেছি। চলো এবার মাটন কষার পালা। এই দেখো 1 ঘন্টা পর ফিরে এসেছি। মাটন কিন্তু অনেক কিছু মশলা টেনে নিয়েছে, আর ওই যে তেলটা ছিল বেরেস্তা ভাজা, সেই তেলের মধ্যে আমি কিন্তু আর কিচ্ছু দিইনি। তোমরা চাইলে গোটা গরম মশলা ব্যবহার করতে পারো, আমি আর করলাম না। তারপরে তেলের মধ্যেই মাটনটাকে দিয়ে মিনিমাম 15 থেকে 20 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম উইদাউট ওয়াটার। কোনো রকম জল কিন্তু গাইস এখানে ব্যবহার করিনি। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি এখানে অল্প কারি পাতার ব্যবহার করছি, আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম কসুরি মেথি। এখন তোমরা জিজ্ঞেস করবে মাটন বিরিয়ানিতে কসুরি মেথি কে দেয় রে বাবা। গাইস কখনো কখনো দিয়ে একবার দেখো। আর দিয়ে দিলাম আমার স্পেশাল মশলা। এই স্পেশাল মশলাটা জানার জন্য আমাকে কমেন্ট করতে হবে, তবেই কিন্তু আমি বলবো। আর ওপর থেকে চাইলে তোমরা লবণটা নিজেরা চেকে দেখে নিতে পারো যে লবণটা ঠিক কতটা লাগবে। তো এইভাবে 15-20 মিনিট অনবরত কষতে থাকো। হয়েছিল এক বিপাক জানো, আজকে মাটনটা দম দিতে গিয়ে দেখি গ্যাস শেষ হয়ে গেছে। প্রেশার কুকারে তারপর বসাই, এই দেখো লুকটা দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে। আর এদিকে কালি পড়ে গেছে আমার প্রেশার কুকারে গাইস। তো চলো এবার দমে বসানোর পালা। প্রথমে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে ভাতটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে ওপর থেকে বেরেস্তাগুলোকে ছড়িয়ে দিয়েছি। আর এদিকে আমি জাফরান জল তো রেডি করেই রেখেছিলাম আগে থাকতে। তোমরা এখানে দুধ জলও কিন্তু দুধের মধ্যে হলুদ মিশিয়েও ব্যবহার করতে পারো। এরপর আলু আর মাটনটাকে খুব সুন্দর করে সাজিয়ে একে একে লেয়ারগুলো দিতে থাকো। ওপর থেকে অবশ্যই মাঝখানে বিরিয়ানির মশলা দিতে ভুলো না। আমার বিরিয়ানি মশলাটা একদম ভুলে গেছি, তাই ওপরে আমি দিয়ে দিয়েছিলাম। তো একে একে কোটিংটা করে নেবো।
তারপরে আটার লেয়ারটা দেওয়ার জন্য এই যে দেখো গাইজ রেডি করে ফেলেছি। এবার কড়াইয়ের মুখটাকে ঠিক এইভাবে সিল করে নেবো। এটা তো কম বেশি সবাই জানে যে বিরিয়ানিতে এইভাবে সিল করতে হয়, তাই না গাইজ? আমিও জানি। তারপর এটাকে মিনিমাম 1 ঘন্টা 20 মিনিট আমি দম দিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু উনুনে। ওই দেখো উনুনের ঝাঁসটা দেখে আশা করছি বুঝতেই পারছো যে উনুনটা কতটা আগুনে ছিল। তো চলো 1 ঘন্টা 20 মিনিট পর আমি ফিরে আসছি। গাইজ ফাইনালি মাটন বিরিয়ানি ইজ কামিং। আমি একটু ম্যাজিক খেলা দেখাচ্ছিলাম তোমাদের সাথে। আটাটা এত তেল তেল করছিল ছাড়াতে, কিন্তু গাইজ একদম মানে ইচ্ছা করছিল না। সরি, আজকে জানো কি হচ্ছে আমার সাথে। তো চলো খুল যা সিম সিম মাটন বিরিয়ানি। আমার এই বিরিয়ানি মশলাটার লুকটা দেখে তোমরা গাইজ কেউ কমেন্ট করো না প্লিজ। ওপরে বিরিয়ানি মশলাটা দেওয়ার জন্য ঠিক এরকম লুকটা এসেছিলো। এর পরেরটা তোমরা দেখো যে কতটা সুন্দর আর কতটা মজাদার হতে চলেছে এই খাবারটা। দেখছো ভাতটা জাস্ট কতটা ঝুরঝুরে হয়েছে, দেখো আমার তো দারুণ লেগেছে। আচ্ছা গাইস, তোমাদের কেমন লেগেছে? আর তোমরা যদি এখনও পর্যন্ত বাড়ির কাউকে মাটন বিরিয়ানি করে না খাইয়ে থাকো, তো এই রেসিপি দেখে ঝটপট বানিয়ে নিতেই পারো। খুব কম সময় ইনস্ট্যান্ট একটা সুন্দর বিরিয়ানি মানে খাওয়াতে পারবে, সেটুকু আমি জানি। তবে একটা জিনিস, আমি এখানে কিন্তু একদম ফ্রি অয়েল, মানে কোনো ঘি বা তেল কিন্তু একদমই ব্যবহার করিনি। তোমরা আমার ভাতটা দেখেই বুঝতে পারছো যে এখানে তেল বা ঘি একদমই স্কিপ করে গেছি আমি। তোমরা একটা কাজ অবশ্যই করবে, সেটা হচ্ছে গিয়ে ওপর থেকে ঘি একটু ছড়িয়ে দিতে পারো, কোনো প্রবলেম নেই। আমি ছড়াইনি, তোমরা ছড়িয়ে দেবে। তো আমার এই রান্নাটা মাটন বিরিয়ানিটা কেমন লাগলো তোমাদের কমেন্ট সেকশানে জানাতে অবশ্যই ভুলো না। যদিও না জানিয়ে থাকে তাতেও কোনো প্রবলেম নেই, বাট বাড়িতে ট্রাই কিন্তু অবশ্যই করতে হবে। দেখেছো মাটনটা ঠিক কতটা সফট হয়েছে। টাটা গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।